সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন নিয়ে ইতিবাচক সব রাজনৈতিক দল, তবে নানা শর্তের বেড়াজালে ভোট নিয়ে শঙ্কা সংশয় এখনও রয়েছে। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলছেন, দিল্লির প্ররোচনায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এদিকে জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর হয়েছে। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ইতিবাচক সুর, তবুও সংশয় কেন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং মুশফিকুস সালিহিন, সম্পাদক, মিডিয়া সেল, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আবারও ভাঙচুর, আগুন। গণ অধিকারকে দায়ী করে ব্যবস্থা চান শামীম পাটোয়ারি। জাপা নিষিদ্ধ চেয়ে বিএনপি, জামাত সহ ৪০ দল সংগঠনের সমাবেশ। ফলাফলের আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। পিআর দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, সংস্কারের তাগিদ। প্রস্তাবিত আরপিও নিয়েও রাজনৈতিক দলগুলোর ভিন্নমত। বিএনপি স্বাগত জানালেও জামায়াতের কিছু বিষয়ে আপত্তি। নির্বাচন কমিশনের সক্ষমতায় জোর এনসিপির। ছুটির দিনে প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিংয়ের পাল্টাপাল্টি অভিযোগ। বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে গেলেন মাহিন। এবং তৌহিদি জনতার ব্যানারে মাজারে হামলা, আগুন। রাজবাড়িতে অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক। পুলিশের গাড়ি ভাঙচুর। রাজশাহীতে খানকা শরীফ আক্রান্ত। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন নিয়ে ইতিবাচক সুর, তবুও সংশয় কেন। মাসুদ কামাল ভাই, আপনাকে নিয়ে আলোচনা শুরুটা করতে চাই। নির্বাচন নিয়ে আলোচনা করব, তার আগে আজকে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে, কাকরাইল কার্যালয়ে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ৮ দিনের ব্যবধানে এই ঘটনাটি ঘটল এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছেন এবং গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। অন্যদিকে আজকে গণ অধিকার পরিষদও শাহবাগে একটি সমাবেশ করেছে। সেই সমাবেশেও জাতীয় পার্টিকে ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে। শুধুমাত্র জাতীয় পার্টি নয়, সঙ্গে রয়েছে ১৪ দলেরও, তারা নিষিদ্ধ এবং রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের দাবি জানিয়েছেন, নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে। আসলে জাতীয় পার্টি নিয়ে বা জাতীয় পার্টির শেষ পরিণতিটা কি হবে, আপনার কাছে কি মনে হয়, কি ধারণা? কি হবে এটা আমি কি করে বলবো? এটা তো আমি যে জ্যোতিষ না, এটা কেউ বলতে পারবে না কি হবে। তবে যা হচ্ছে এটা নিয়ে আমি একটু মন্তব্য করতে পারি। সেটা হলো, দেখেন, জাতীয় পার্টিকে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ দাবি করেছে, করতেই পারে। এটা যে কোনো পলিটিক্যাল পার্টির অধিকার আছে। যে কোনো পলিটিক্যাল পার্টি, আপনি কালকে বলতে পারেন যে বিএনপিকে নিষিদ্ধ করো, বিএনপি এইগুলি করতেছে, আমার ওই কাজ পছন্দ হয় না, করতে পারেন আপনি। কিন্তু আমার কথাটা হলো, নিষিদ্ধের তো একটা নিয়ম থাকবে। আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, কোনভাবে, কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করবেন, আইনটা কি? আইনটা কি? আইনটা কি আদালত? আপনি কি আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবেন? আদালতের কাছে অভিযোগ নিয়ে যাবেন, আদালতের বিচার বিবেচনা করে দেখবে, তারপর আদালত সিদ্ধান্ত দেবে, হ্যাঁ নিষিদ্ধ করা হলো অথবা হলো না। তাহলে ওয়েল এন্ড গুড, আমার এটা কোনো আপত্তি নেই, কারণ আদালতের উপর আমাদের ভরসা রাখতে হবে। আর তাছাড়া আর কি? হ্যাঁ, সরকার চাইলো, সরকারের আইন মন্ত্রণালয় বললো ওনাকে নিষিদ্ধ করে দিলাম, একটা নির্বাহী আদেশে করলো। এরকম একটা নির্বাহী আদেশ, এরকম একটা কালো আইন আগে ছিল, এখনো আছে। আমরা আগের সরকারের অনেক কিছু অপছন্দ করি, কিন্তু কালো আইনগুলি খুব পছন্দ করি। যত কালো আইন আছে সব পছন্দ, সব আমার খুব প্রিয়, কারণ সেগুলো আমি যখন তখন যার তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই যে সন্ত্রাস বিরোধী আইন যেটা বলা হচ্ছে, কালো আইন, আমরা আগে বলছি, এরাই বলছে, সমস্ত সুশীল সবাই বলছে। এখন সুশীলদের মন্ত্রিসভা হয়েছে, এখন তারা এটা একেবারে প্রয়োগ করতেছে। তো নির্বাহী আদেশে আপনি একটা পার্টিকে নিষিদ্ধ করতে পারেন, করেন, সমস্যা নাই। এখন এটার আশায় তারা দাবি করছে। আজকে বলছে ২৪ ঘন্টার মধ্যে, আজকে ৮ দিন আগে বলছিল ২৪ ঘন্টার মধ্যে। এই রাশেদ খান আরও আগে, যে প্রথমবার যেদিন হলো ওই দিনই বলছিল ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। ভাই, এগুলি কি মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ির আবদার? আদালত যান না, মামলা করেন না। আপনি কেন নির্বাহী আদেশটা চাচ্ছেন?
ওরাও তো মামলা করতে পারে। না, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশ এবং আন্দোলনের পরেই কিন্তু হয়েছে, সেই কারণে তারাও হয়তো আমি তো ওটাও আমি সাপোর্ট করি না। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ সাপোর্ট করি না। আমি জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল 3 তারিখে, আমি 3 তারিখেই বলেছি এই যে এই নিষিদ্ধকে আমি সাপোর্ট করি না। আমি মনে করি যে নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত না। আপনি মামলা করেন, যদি আদালত নিষিদ্ধ করে দ্যাটস ওকে। এটা তো আগেই বললাম, এটা কালো আইন। আমি জামাতকে নিষিদ্ধ সাপোর্ট করি না, এমনকি আমি আওয়ামী লীগ যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল আমি ওটাও সাপোর্ট করি না। হিজবুত তাহরির নিষিদ্ধ করার কি কারণ ছিল বলেন তো আপনি? হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে, হিজবুত তাহরির বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করছিল, দ্যাট ওয়াজ দ্য কজ। হিজবুত তাহরির প্রমাণ করার চেষ্টা করছিল যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন গভর্নমেন্টের কেউ কেউ জড়িত আছে, এগুলো সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু মাসুদ কামাল ভাই, একটা জিনিস একটু পরিষ্কার হতে চাই যে এই যে জাতীয় পার্টির মধ্যে 2-3টা ভাগ হয়ে গেছে, জাতীয় পার্টির যে গ্রহণযোগ্যতা কখনোই ছিল না। অনেকে দলের নেতারাই বলতেন যে জাতীয় পার্টি একটা ক্লাবে পরিণত হচ্ছে। এই দলটাকে নিয়ে এত কেন মানে প্রাসঙ্গিক করে না, আমি জাতীয় পার্টি সম্পর্কে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলছি এটা একটা জাতীয় বেইমান পার্টি। আমি নিজে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো তাই বলি। আমি জাতীয় পার্টিকে পছন্দ করি না। আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যে আমাদের ভোটাধিকার হরণ করেছিল, এই ক্ষেত্রে তার প্রধান দোষর ছিল জাতীয় পার্টি। আমি এটা এখনো বলি, কিন্তু সেই জন্য আমি তাকে প্রত্যাখ্যান করি। জনগণ থেকে প্রত্যাখ্যান করবে, কাজটা জনগণের। আপনি কে, আমি কে নিষিদ্ধ করার? আমি কে? আমি কেউ না। জনগণ নিষিদ্ধ করবে, আপনি জনগণের কাছে ছেড়ে দেন, দেখেন জনগণ কি করে। নিষিদ্ধ করা যায় না, নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে দলের জনপ্রিয়তা বাড়ে। কয়টা প্রমাণ চান আপনি? ওইটা হয় না। বরঞ্চ আপনি এটা জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ তাকে দেখবেন কি শিক্ষা দিয়ে দেয়। তো আপনি কে? ভয় পাচ্ছে ভাই, এগুলি বুঝি আমরা। মূল কারণ হলো তারা ভয় পাচ্ছে। কিছু কিছু দল ভয় পাচ্ছে যে যদি জাতীয় পার্টি ইলেকশন করে, যদি সেখানে নৌকার ভোটগুলি চলে আসে, তাহলে তো আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না, তাহলে তো আমরা রানার্স আপ হতে পারবো না, তাহলে তো আমি অমুক হতে পারবো না। ভয় পাচ্ছে, সিম্পল ভয় পাই। এই যোগ বিয়োগ পার্টিগুলি আমরা বুঝি, এগুলি বলে লাভ নাই। কিন্তু এই ভয়টা আমি মনে করি অমূলক। আপনি যদি সবাইকে থাকতে দেন মাঠে, মানুষ কি ভুলে গেছে? মানুষ ভুলে না তো তাড়াতাড়ি। মানুষকে কাজটা করতে দেন। মানুষের কাজ আপনি বলতেছেন না মানুষের এটা চাওয়া উচিত, মানুষের এটা করা উচিত। কেন করতেছেন আপনি? আপনি তো আরপিও নিয়ে আলোচনা করবেন, তো তখন আমি না ভোট নিয়ে আলোচনা আমি বলবো কি করতেছে, একই কাজ। ভয় পাচ্ছে, সিম্পল। জি, মুশফিকুস সালেহীন, জাতীয় পার্টিকে নিয়ে, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছে এবং আওয়ামী লীগ যে 15 বছর ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বা সহযোগী জাতীয় পার্টিকেই বলা হয়। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধর দাবিটা নতুন করে উঠছে কেন? যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল তখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিটা তোলা হয়নি কেন? এখন কেন উঠছে? ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন তাদের সকলকে। আমার মনে হয় এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠছে এই কথাটা বলাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এখন বলতে পারেন এটা ফোকাসে আসছে, এখন হয়তো এটা হেডলাইনে আছে, এর আগে হয়তো নিউজের সেকেন্ড পার্টে চলে যেত। কেননা যখন আওয়ামী লীগের ব্যাপারে যখন আন্দোলনটা হলো ওই সময়ে কিন্তু গণ অধিকার পরিষদের এই দাবি তখনই ছিল। আপনি যদি মনে করতে পারেন রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে এই একটা ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে জাতীয় পার্টির নেতৃবৃন্দের ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটা অনেক দিন ধরেই ঘটছে, এখন এটা একটা বড় ঘটনায় পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে জাতীয় পার্টির সাথে এই ঘটনায় যে নুরুল হক নূরের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী বর্বরভাবে আক্রমণ করেছে এবং সেই আক্রমণ করার ফলে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে জাতীয় পার্টিকে কি আসলে এই বিদ্যমান যে এস্টাবলিশমেন্টের কোনো পক্ষ একটু ব্যাকআপ দিচ্ছে কিনা। এবং এটার সাথে আরো কিছু জিনিস যুক্ত হয়েছে। এখানে ধরুন এক ধরনের আলোচনা রয়েছে যে নির্বাচনের যাওয়ার ক্ষেত্রে বিএনপি বাদে অন্যান্য দলগুলোর কিছু শর্ত বলুন বা কিছু প্রিকন্ডিশন তাদের রয়েছে, যেইগুলো না হলে আসলে নির্বাচনে তারা যাবে কিনা, এটা নিয়ে একটা আলোচনা রয়েছে। সেটা এনসিপির আমাদের অবস্থান থেকে আমাদের রয়েছে, অন্যান্য দলগুলো জামাত ইসলামী আন্দোলন তাদের মতো করে রয়েছে। এখন একটা আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে এখন কি আবার 2018 বা মানে আপনার অতীতের বিভিন্ন ইলেকশনের মতো
এই যদি এই দলগুলো নির্বাচনে না যায় সেক্ষেত্রে কি ওই নির্বাচনকে এক ধরনের বৈধতা দিতে আগে যেমন আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে জাতীয় পার্টি আসতো, এখন কি আবার সেইটা জাতীয় পার্টি করবে কিনা? এবং সেই জন্যই কি আসলে কেউ কেউ, সেটা আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট হোক বা আমাদের যেই ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ বা অন্যান্য যে এস্টাবলিশমেন্ট, তারা কেউ কি আসলে দিচ্ছে কিনা, এই একটা প্রশ্ন তৈরি হয়েছে। এটার কারণটা হচ্ছে নুরুল হক নূর, যিনি গণ অভ্যুত্থানের একজন অন্যতম নেতা, যিনি গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং সর্বশেষ ডাকসুর নির্বাচিত ভিপি, সেই ব্যক্তির উপর যখন এভাবে আক্রমণ করা হয় তখন এই প্রশ্নটা আসলে উঠে যায়, একটা সন্দেহ তৈরি হয়। এবং আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা দেখেও কিন্তু আসলে একটু আমাদের আশঙ্কাটা তৈরি হয়েছে। কিন্তু এর বাইরে আরেকটা যেটা হচ্ছে মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন, এই জায়গায় আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরুন মানে সাকিব আল হাসান যখন ম্যাচ ফিক্সিংয়ের কারণে ওনাকে কিছুদিন ক্রিকেট খেলা থেকে বন্ধ রাখা হলো, মানে তখন কি ওই আইসিসি বলেছিল যে বিসিবি ডিসিশন নিবে যে যেই লোক ম্যাচ ফিক্সিং করে বা স্পট ফিক্সিং করে তাকে দলে রাখবে কি রাখবে না? তখন তো আইসিসি ডিসিশন দিয়ে দিয়েছিল যে ও ম্যাচ ফিক্সিং করেছে, ওকে কিছুদিন খেলায় রাখা যাবে না। মোহাম্মদ আশরাফুল সেম ঘটনা। জাতীয় পার্টি এই ম্যাচ ফিক্সিং, নির্বাচন কেন্দ্রিক খেলায় ম্যাচ ফিক্সিংয়ে গত 15 বছর ধরে যুক্ত ছিল। তো তাদের ব্যাপারে একটা, কিন্তু আপনাদের ধারণা যে আগামী নির্বাচনেও জাতীয় পার্টি ম্যাচ ফিক্সিং এর একটা পার্ট হতে পারে? একটা পার্ট হতে পারে, এই সংখ্যাটা তো রয়েছেই, সেটা আমি শুরুতে বললাম। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার অতীতে যে ম্যাচ ফিক্সিং হয়েছে সেই ম্যাচ ফিক্সিং এর একটা বিচার হতে হবে। প্লাস জাতীয় পার্টি আমরা পরিষ্কারভাবে জানি 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে আসলেন, তিনি জিএম কাদের নির্বাচনে যাবেন না, কিন্তু জাতীয় পার্টির সাথে বৈঠক করা হলো, তারপরে তিনি নির্বাচনে গেলেন। 2024-এর ব্যাপারে আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে 2024-এর আগে জাতীয় পার্টি যে আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলতো, এটা ছিল সিট নেগোসিয়েশন, এবং উনি ভারত থেকে ফিরে বললেন যে কি বলেছে সেটা আমি বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া। এবং জাতীয় পার্টির এই জিএম কাদেরের সম্ভবত ভাইয়ের ছেলে, তিনি এমন একটা আর্টিকেল লিখেছেন নেত্র নিউজে যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ অন্য একটা প্রতিবেশী দেশের এম্বাসি থেকে বা হাইকমিশন থেকে এই নির্দেশনা জিএম কাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ এমন একটা দল রাজনীতি করছে বাংলাদেশে, রাজনীতি করার কথা বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, তারা আসলে অন্য আরেকটা দেশের পারপাস সার্ভ করছে বাংলাদেশের রাজনীতি করতে এসে। এই দল তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং লাস্টলি আপনার যদি আমরা ভাবি, যেই কথাটা বিভিন্ন সময় আমরা মাসুদ কামাল ভাই বা অন্য আরো অনেকজনকে বলতে শুনি, সেটা হচ্ছে যে যদি কোনো অপরাধী না এমন কোনো ব্যক্তি যদি জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে আসেন তাহলে আপনি কেন তাকে বাধা দিবেন? হ্যাঁ, খুব ভালো কথা, খুব সুন্দর কথা, আমরা এটাতে এগ্রি করি। জাতীয় পার্টির হয়ে এখন যারা সামনে আসছেন তারা কি আসলে খুব নিরীহ একজন ওই যে দেশবন্ধু কি পল্লী বন্ধুর আদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি এসে এখন জাতীয় পার্টির রাজনীতি করছেন? যে আজকে বক্তব্য ব্রিফিং করেছেন কে? শামীম হায়দার পাটোয়ারি। উনি কে? উনি শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তার পোস্টারে লেখা থাকতো নৌকা এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ওনারা তো সেই ম্যাচ ফিক্সিং এর অন্যতম কুশীলব। এখন জাতীয় পার্টির অন্য অংশ কে? জিএম কাদের। সেই জিএম কাদেরকে আমরা সবাই জানি। তো যদি এমন হতো যে আসলে তৃণমূল পর্যায় থেকে ফ্রেশ কোনো লোক এসে বলছে যে জাতীয় পার্টি অতীতে যা করেছে আমরা আসলে দুঃখ প্রকাশ করি, জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারিরা তারা দেশের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, তাদেরকে আমরা ছুড়ে ফেলতেছি, আমরা জাতীয় পার্টি প্রকৃত বাংলাদেশপন্থী রাজনীতি করব, আপনারা আমাদের রাজনীতি করার সুযোগ দেন, তাহলে আমরা ভাবতে পারতাম যে তাদের সাথে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা রিকনসিলিয়েশনে যে ওই নির্বাচনে যাব কিনা। এই কোনো কিছুই তো হয়নি। না হয়ে এখন আমার প্রশ্নটি হচ্ছে একটা দল নিষিদ্ধ হবে কি না, রাজনীতি করতে পারবে কিনা, এই সিদ্ধান্ত তো জনগণ নেবে। এই জায়গায় কিছুটা আমি ওনার সাথে এগ্রি করি। সেটা হচ্ছে, দেখেন, এই যে আমরা এখন বলে ফেলি না যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কি অনন্তকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে? তা তো করা হয়নি। আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা যাতে ওই বিচারিক কার্যক্রমে ঝামেলা তৈরি না করতে পারে, সেই কারণে আপনি প্রজ্ঞাপনটা আমি একটু আগে আবার পড়ে দেখলাম, সেই কারণে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম মানে নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিইং, এই বিচারের আগ পর্যন্ত। কিন্তু আমরা মুখে বলে ফেলি না যে নিষিদ্ধ করা হয়েছে। তো রাজনৈতিক দল যখন রাজপথে তার দাবি তুলবে, সে তো দাবি তুলবে নিষিদ্ধ করেন। সরকারের দায়িত্ব হচ্ছে সরকার কোনটা যৌক্তিক উপায়, সেই যৌক্তিক উপায় বের করবে। তো সরকার যদি বলে যে হ্যাঁ আমি ওদের বিচার করব, বিচার করার পরে সেটা কোর্ট যদি একটা স্টে অর্ডার দেয় বা ইনজাংশন দেয়, অথবা ওই আওয়ামী লীগের মতো অনুসরণ করে সরকার যদি বলে যে যতদিন বিচার হবে ততদিন তার কার্যক্রম বন্ধ থাকবে, এরকম একটা উপায় সরকার যেতেই পারে। কিন্তু যারা দাবি তুলছে, এবং বুঝতে হবে যে যারা দাবি তুলছে তাদের মধ্যে তাদের শীর্ষ নেতা হসপিটালে কিছুদিন আগ পর্যন্ত আইসিইউতে ছিলেন, তারা তো একটু অতিরিক্ত উত্তেজিত হয়েই আছেন। সো আমি লাস্ট যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যারা জাতীয় পার্টির রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেন, তারা কি কখনো জাতীয় পার্টির ওই নেতাদেরকে বলেন যে আপনারা জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে এসে এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন? তারা সেটা বলেন না। তারা শুধু বলেন জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার থাকা উচিত, কিন্তু তারা এটা বলেন না জাতীয় পার্টিকে কিভাবে কোন প্রক্রিয়ায় নিজেদেরকে পাপ মোচন করে তারপরে রাজনীতির প্রক্রিয়ায় ফেরা উচিত। সেটা যখন বলেন না তখন আমাদের তাদের বক্তব্য একটু একপেশে মনে হয়। মাসুদ কামাল ভাই, যেটি
শেষের দিকে এসে একটু হলো যে ক্লিয়ার হলো যে জাতীয় পার্টির প্রতি এত মানে ক্ষোভ আক্ষেপ যাই হোক, সেটি হতে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে আবারও ম্যাচ ফিক্সিং এর পার্ট হতে পারে, এরকম একটা আশঙ্কা হয়েছে এবং বাজারে এর ধরনের এটা নিয়ে নানা রকম কথাও হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন হলে জাতীয় পার্টি বিরোধী হলে আসলে চলে যেতে পারে এবং জাতীয় পার্টির মহাসচিব এটি বলেছেন যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে সমর্থন দেওয়া উচিত, জাতীয় পার্টির পাশে থাকা উচিত বিএনপির। হ্যাঁ বলেছে। তারপরে দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটি মিটিংয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। নিয়েছে কিন্তু তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তাহলে মনে হচ্ছে যে পাটোয়ারি সাহেবের কথা বলতে বিএনপি শুনছে। আচ্ছা, হতে পারে, আমি জানি না। ভাই আপনিও কিন্তু বলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা হ্যাঁ বললে না হয়ে যায়। কিছুদিন আগে হ্যাঁ, আপনি এটা একটা সত্য তো, ইউটিউবে এটাও বলেছেন। ঠিক, এটাও ঠিক। কি যে বলে কোনটা সত্য কোনটা যাই না, কিন্তু উনি যখন বলছে তারপরেই দেখলাম যে তারা স্থায়ী কমিটি একটা মিটিং বলছে করছে। দেখেন এগুলি সবই হলো এক এক ধরনের নাটক। আমার কথাটাই জানেন, আপনি যা কিছুই করেন আপনার সিদ্ধান্ত কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা চিন্তা করেন না প্লিজ। আপনি যেটা করবেন সেটা লজিক্যালি করেন। আপনি লজিকের দিকে তাকান যে এইটা করলে পরে ওর সুবিধা হবে অতএব এটা আমি করবো না, আর এটা করলে পরে আমার সুবিধা হবে অতএব এটা আমি করবো। এইভাবে যায় না। এইভাবে গেলে কি হয়, এই আমি তুমি কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন আমি এই ক্ষমতায় আছি, চেয়ারে এই পাশে, টেবিলে এই পাশে আছি, কালকে যে আবার তুমি এই পাশে চলে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। তখন কিন্তু আবার আরেক নাটক হবে। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে? যে টেবিলের আশেপাশে যারা নাই, পাবলিক মানে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমার বক্তব্য হলো এখানে যে আমরা তো ভাই সংখ্যাগরিষ্ঠ, আমাদের দিকে একবার তাকান। দেখেন নূরের উপর হামলা হয়েছে, হামলা কে করছে সবাই দেখছে। ওখানে একজন মাত্র সিভিলিয়ান ড্রেসে ছিল, ওই যে পিঙ্ক কালারের একটা, কিন্তু ওইটা ভুল ভিডিও। ওই একজন লোক ছিল সিভিলিয়ান ড্রেসে ছিল, আর বাকি সবাই কিন্তু উর্দি পরা ছিল, তাই তো? পরে জানা গেল সেও একজন কনস্টেবল, কোন ওসিজনের ড্রাইভার। তার মানে সেও বেসিক্যালি, তাহলে উর্দি পরা লোকজন কোন তাকে অ্যাটাক করছে। তাহলে নিষিদ্ধ করতে হলে তো উর্দিকে নিষিদ্ধ করতে হয়। নিষিদ্ধ করতে দাবিটার মধ্যে উর্দি পরাতে নিষিদ্ধ করার দাবি আসে না কেন? কারণ তাদের হাতে লাঠি আছে। যারা তো লাঠি আছে আপনি ভয় পাচ্ছেন, তা আপনি যদি নিষিদ্ধ করার কথা বলেন এটা, যারা উর্দি পরা তাদের নিষিদ্ধ করে দেন, তা তো বলতেছেন না। যারা আপনি মারতে গেছিলেন তারা মারতে পারেন নাই বলে তারা নিষিদ্ধ করতে বলতেছেন। এটা তো হলো না রে ভাই। আমার কথা হলো কি, আপনি নিষিদ্ধ দাবি তুলেন, আমার কোনো আপত্তি নাই, তুলেন আপনি আইনগতভাবে তুলেন, আপনি আদালতের কাছে যান, যে বলেন যে এই অপরাধ করেছে, অতএব এই অপরাধের জন্য তাকে নিষিদ্ধ করা উচিত। আদালত যদি সবকিছু বিচার করে বলে হ্যাঁ আমি নিষিদ্ধ করলাম, আদালত যদি বলে যে যতদিন এই মামলা চলবে ততদিন তুমি ডান দিকেও তাকাতে পারবে না, বাম দিকেও তাকাতে পারবে না, ওকে ফাইন। আওয়ামী লীগের যে সিদ্ধান্তটা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, এটাকে আদালত বলছে? বলে নাই তো। নির্বাহী আদেশে বলা হয়েছে যতদিন এই মামলা চলবে ততদিন তুমি কোনো কথা বলতে পারবে না, ততদিন তুমি মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো নির্বাচন তো একটা ভেরি মাচ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, সেই নির্বাচন আদালত করতে পারবে না। তো এই সিদ্ধান্তকে আদালত দিল না তো। এই সিদ্ধান্ত আদালতের কাছ থেকে আনেন, আদালতকে বলেন আপনাকে সিদ্ধান্ত দেন, তা তো ভাই দেয় নাই। শুনেন, এই সমস্ত সরকার দিয়েছে। সরকার কিভাবে দিয়েছে? নির্বাহী আদেশে দিয়েছে। এটা সরকারের এখতিয়ার না। সরকার তো আদালতের কাছে যেতে পারতো, যেমন আমরা দেখলাম আইসিটিতে। হ্যাঁ, সেটা তো আমি তো এটাই বলছি, সরকার তো আদালতের কাছে যেতে পারতো। ভাই আমার এটা ব্যাপারে আমি একটা ঝামেলা আছি, আপনি আবার একটা সিদ্ধান্ত দেন। জনদাবি উঠছে এই দলগুলোকে নিষিদ্ধ করার জন্য, আপনি বলেন আপনারা কি করবেন, আপনি নিয়ে যান, নিয়ে আসেন। আপনার হাতে এত ক্ষমতা, আপনি নিজেকে এত ক্ষমতাবান মনে করেন, আপনি মনে করেন আমার কোনো নিয়ম মানার দরকার নাই, আমি যা বলবো তাই আইন, আমি করে দিলাম। এই যে ক্ষমতার যে প্রয়োগটা, ইহাকে বলা হয় ক্ষমতার অপপ্রয়োগ। এই অপপ্রয়োগ করে আপনি কি করতেছেন? আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতেছেন। এই এক্সাম্পলটা ভালো এক্সাম্পল না, আমি সেই কথাটাই বলছি। আপনি যখন আদালতের মাধ্যমে আসবেন আমার কোনো বক্তব্য নেই, আদালতে অনেক রায় আছে পছন্দ হয় না। বিএনপির বিরুদ্ধে অনেক রায় হয়েছে আওয়ামী লীগের আমলে, আদালতে হয়েছে না? এখন দেখুন সব বাতিল হয়ে যাচ্ছে, হচ্ছে তো, তাও আমি মানবো যে আদালত তো বলছে ভাই। আপনি যে একটা জায়গায় তো আপনি মানবেন, আমি আদালতকে মানতে চাই, বিচার বিভাগকে মানতে চাই। একটা জায়গায় মানলাম যে ঠিক আছে, আমরা মাঝে মাঝে বলি না যে খুব গরম পড়ছে, যে আল্লাহ কি দেখেন আমাদের এত কষ্ট, তো আমরা কি আল্লাহকে চ্যালেঞ্জ করি? আমরা কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করি না, আমরা আমাদের কষ্টের কথা ইনফর্ম করি। তো আমরা কিন্তু আদালতকে চ্যালেঞ্জ করছি না,
বাট আমি বলছি আদালত বলুক, করি আমরা। মন খারাপ হবে, মন খারাপ করবো, অসুবিধাটা কি আছে, দুঃখ করব, কিন্তু মেনে নেব। এখনো মানি, এখনো কিন্তু আইন মানি। সরকার নির্ভয়া দেশে করছে, এটা তো সরকার একটা আইন তো আছে, কালো আইন হোক, খয়েরি আইন হোক, আইন তো একটা আছে, সেটা আইনের মাধ্যমে করছে। এই আইনটা আমি পছন্দ করি না, কিন্তু আমি আইনটা অমান্য করি না। আমি তো বলি না যে আওয়ামী লীগকে মিছিল করতে দিতে হবে, এটা আমি বলি না। আমি কেন বলবো এটা? কারণ এটা তো আইনের বাইরে। সেই আইনটা ঠিক আছে, আইন খারাপ, যতক্ষণ পর্যন্ত আইন আছে চলবে। কিন্তু আমার বক্তব্যটা হলো কি, পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত নিতে পারে, বলতে পারে, চাইতে পারে, দাবি করতে পারে। পলিটিক্যাল পার্টি অনেক দাবি করতে পারে, কোনো সমস্যা নেই, এই দাবি নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার খালি বক্তব্য হলো যে মবটা আপনি কেন করতে দিচ্ছেন? আমার দাবি খালি এটাই। আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ চান, সারাদিন চান, আগুন ধরেন কেন ভাই? আপনি নূরকে মব করতে দিবেন না, আটকান। গায়ে আঘাত করলেন কেন? আমি কিন্তু নূরের গায়ে আঘাত করার সমর্থন করছি না, কিন্তু যারা আঘাত করেছে প্রত্যেকটা লোককে চিহ্নিত, সবার ছবি আছে এখানে, উর্দি পড়া হোক আর না হোক, সবার ছবি আছে। প্রত্যেকটা লোককে বিচারে আওতায় আনতে হবে, আনেন না কেন? তখন আপনার হেডম থাকে কোথায়? হ্যাডমটা মনে হয় কম সেক্ষেত্রে। তাহলে করেন, আপনি করেন না কেন? আপনি তো গভর্নমেন্ট, আপনাকে দেশ চালাতে দিছি, না, আজকে আপনি দেশ চালান। আজকে আবার রাজবাড়িতে যেটা হলো, যে মাজারে হামলা হয়েছে, একজন লাশ তুলে সেই লাশে আবার আগুন দেওয়া হয়েছে, রাজশাহীতে খানকা। যারা করেছে তাদের বিচারে আওতা আনছেন না কেন আপনি? দেখেন এ পর্যন্ত, যত ঘটনা ঘটছে এ পর্যন্ত, আমরা যদি মব বলি, যেটাকে মব বলা হয়, সেই কোনো একটা মবের কোনো বিচার হয়েছে? কোনো একটা বিচার হয়েছে? কতগুলিকে থামানো হয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক এমন একটা বিচার কি হয়েছে যেটা দেখে পরবর্তী সময় মবকারীরা ভাববে এটা করা ঠিক না? যাদের উপর মব অ্যাটাক হয়, আপনি আক্রান্তকে ধরে নিয়ে যান, বলেন যে আক্রান্ত। আমি ইন্টারেস্টিং কি দেখেন, এই যে ডিআরইউ থেকে ধরা হলো কতগুলো লোককে, লতিফ সিদ্দিকী, পান্না, সাংবাদিক পান্না, অথবা আপনার কার্জনকে ধরা হলো, প্রফেসর কার্জনকে ধরা হলো, হলো না? এফআইআর কপি দেখছেন আপনি? আমি এফআইআরটা পড়ছি। ওই এফআইআরের মধ্যে লেখা হয়েছে যে লতিফ সিদ্দিকী কি কি বলেছে। একজন পুলিশের এসআই কিন্তু এফআইআর করছে। আচ্ছা, লতিফ সিদ্দিকী কি কি বলছে? ইন্টারেস্টিং হলো, লতিফ সিদ্দিকী উনি একটা কথাও বলে নাই, তার টার্নই আসে নাই। একমাত্র হাফিজুর রহমান কার্জন ছাড়া ওখানে আর কোনো বক্তৃতাই করে নাই, আর আয়োজকদের দু একজন বক্তৃতা করছে। তো লতিফ সিদ্দিকের মুখ দিয়া এই যে অনেকগুলি বক্তব্য এসআই সাহেব শুনলেন, উনি কি লতিফ রহমান লতিফ সিদ্দিকের মগজের মধ্যে ঢুকছিলেন? উনি কেমন লেখলেন? তারপরে সেই মামলায় লতিফ সিদ্দিকী জামিন হয় না, হয় না তো। তারপরে আদালত দিছে, কি আর করা, মন খারাপ করে শুনি যা, ঠিক আছে। আমাদের কলিগ পান্নার জামিন হয় না, শুনি পান্না ওখানে কিছু একটা কথাও কয় নাই, সেটা কেন ষড়যন্ত্র করছে। আরে ষড়যন্ত্র কেউ প্রকাশ্যে করে? গোল টেবিল বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে? জি, মুশফিকুর সালেহীন, যেই বিষয়টি হচ্ছে যে জাতীয় পার্টি এবং 14 দল, এই দলগুলো নিষিদ্ধ হলেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিনা? যারা আওয়ামী লীগকে এতদিন ধরে সহযোগিতা করে আসছে, বা এই দলগুলো নিষিদ্ধ হলেই কি আওয়ামী লীগের যে পুনর্বাসনের যে অভিযোগ, যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বা করতে পারে, সেগুলো, সেই পথটাও কি বন্ধ হবে কিনা? না দেখুন, সকল সমস্যার সমাধান তো হবে না, কিন্তু যারা যারা যেটা ডিজার্ভ করে, হ্যাঁ, সেটা তো হওয়া উচিত, জাস্টিস তো হওয়া উচিত। এখন সেইটা নিয়ে প্রক্রিয়াগত, আমি যেটা বুঝলাম যে মানে কোন প্রক্রিয়ায় করা হচ্ছে সেটা নিয়ে মাসুদ কামাল ভাইদের বক্তব্য রয়েছে, কিন্তু জাতীয় পার্টি যে একটা ইভিল ফোর্স, মানে জাতীয় পার্টি অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স বাংলাদেশে, এটা নিয়ে তো আসলে কথা বলার সুযোগ নেই। এখন তাকে কি আপনি বিচারিক প্রক্রিয়ায় তার ব্যাপারে ব্যবস্থা নেবেন, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা আপনি নির্বাহী আদেশ দিবেন, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু এখন ধরুন, তারপর আপনি বলছেন সমস্যার সমাধান না, সমস্যার সমাধান হবে না, কেননা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আওয়ামী লীগের যে সেট আপ ছিল সেই ব্যক্তিগুলো তো রয়েছে, এবং সেই প্রবণতা রয়েছে। মিলিটারি এস্টাবলিশমেন্টের ভিতরে কি সেই প্রবণতা নেই? এখন আমরা তো রাষ্ট্রপতি যেই শাহাবুদ্দিন চুপ্পু, তার ব্যাপারেই তো কোনো ব্যবস্থা নিতে পারলাম না। যেই অলিগার্করা ওই 2 বা 3 আগস্ট দাঁড়িয়ে বিটিভিতে যেটা লাইভ দেখাচ্ছিল, শেখ হাসিনার পক্ষে যারা বক্তব্য দিয়েছেন, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া গেছে? নেওয়া তো যায়নি। সো ওই আওয়ামী লীগকে টিকে রাখার যেই সেট আপ ছিল সবই আছে, এবং এই প্রতিটা বিষয়ে আপনি ব্যবস্থা নিতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা সরকার ফেস করছে। যে ভাই বলছেন যে সরকারের আসলে সেই ব্যাপারে ব্যবস্থা রয়েছে কিনা বা হ্যাডম রয়েছে কিনা, তো সরকার তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার একদিকে হচ্ছে এই সরকার না পারছে রেভলিউশনারি অ্যাক্ট করতে, কারণ তখন তাকে বলা হচ্ছে সে বেআইনি কাজ করছে। আবার সরকার না পাচ্ছে প্রথাগত উপায়ে ব্যবস্থা নিতে, তার কারণ হচ্ছে এই প্রথাগত উপায়ে ব্যবস্থা নিতে গেলে ওই সিস্টেমের ভিতরেই অনেক রকম গলদ রয়েছে যারা এই ব্যবস্থাগুলো আটকে দিচ্ছে। ধরুন গুম কমিশন,
এই গুণ কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কি আমরা তেমন কিছু জানি? আমরা তো জানতে পারছি না আসলে কি কতদূর আগালো, কেন আগাতে পারছে না। আর ধরুন যে এই যে র্যাবের ভিতরে যারা মানবাধিকার হরণের জন্য যারা দায়ী ছিলেন তাদের ব্যাপারে আমরা কি কথা বলতে পারছি? যেমন আমরা উর্দি পরাদের কথা বলেন, আমরা তো আসলে কথা বলতে পারি না যে র্যাবের যারা ক্রসফায়ার, গুম, খুনের সাথে যুক্ত ছিলেন, আয়নাঘর যারা বানিয়েছিলেন, তাদের নাম তো আমরা শুনতে পারি। 2 দিন আগে আমরা দেখলাম পিলখানা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা ডকুমেন্টারি প্রচার করলো, কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডে তারা পরিষ্কারভাবে বলছেন যে কিভাবে আর্মির ভিতরে কিছু মানুষ, কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপিরা এই কাজে যুক্ত ছিলেন। আমরা কি সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারগুলো করতে পারছি? আমরা তো দেখছি না। এখন ওই লোকগুলা কোথায়? ওই লোকগুলা বাংলাদেশেরই কোথাও না কোথাও রয়েছে, এবং এই লোকগুলা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল গোষ্ঠীর পার্ট, এবং সবাই তো কারো না কারো বন্ধু, যে কারণে তাদের বন্ধুরা তাদেরকে সেভ করতে চায়, বিভিন্ন উপায়ে সেভ করতে চায়। যে কারণে এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের যে ভয়টা, এটা ভাই যেটা বলছেন অমূলক, সেটা অমূলক না। আজকেও ঢাকায় 3 জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। সো এই বিষয়গুলোকে এত সহজভাবে দেখলে হবে না। এবং এইটার পাশাপাশি এমন একটা মানে নতুন উদীয়মান পরাশক্তি বিশ্বের তার পাশে রয়েছে, তারা এই একটা পলাতক গোষ্ঠীকে তাদের দেশে কার্যালয় খুলে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। তো এই আশঙ্কাটা তো আমাদের মধ্যে থেকেই যাবে। হ্যাঁ, আমাদের ফুল সেটেলমেন্টকে যদি আমরা না টার্গেট। নির্বাচন প্রসঙ্গে আসি, মাসুদ কামাল ভাই, নির্বাচন প্রশ্নে দেখলাম জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নাই বা খুব একটা ইতিবাচকই দেখলাম, কিন্তু নানা রকম শর্ত, যে নির্বাচনের আগে গণপরিষদ হতে হবে, তারপরে গণভোট হতে হবে। বিএনপি বলছে যে জুলাই সনদটা আসলে আগামী সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। সব কিছু মিলিয়ে আজকে গয়েশ্বরচন্দ্র রায় আবার বলেছেন যে আসলে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আসলে বলা যাবে না নির্বাচন হবে কিনা। সবার কাছেই প্রশ্ন, সবাই আসলে জানতে চায় যে নির্বাচনের ফেব্রুয়ারির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এই সংগঠন আসলে কাটবে কিভাবে? শুনেন, এই সংখ্যা কাটবে না, এটা কাটার কোনো প্রয়োজন নাই। এই এই আশঙ্কা নিয়ে কারো কোনো সমস্যাও নাই। সবাই জানে এটা যার যার রাজনীতি শেষে করতেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা পলিটিক্স, তারা তার পলিটিক্স করতেছে। নির্বাচন, আমার দৃঢ় বিশ্বাস এখন যে আমি দেখতেছি, যদ্দূর দেখতেছি, নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে। এখন জাতীয় পার্টির একটা বক্তব্য, জামাতের একটা বক্তব্য, বিএনপির একটা বক্তব্য, এনসিপির একটা বক্তব্য, ইসলামী আন্দোলনের একটা বক্তব্য, যে এবং এই প্রত্যেকটা বক্তব্য মানে মোরলেস যার যার স্বার্থে। আজকে যদি বিএনপি এখন মনে করে তারা ক্ষমতা যাবে, তারা মনে করে, বাস্তবতাকে আমি যাই না, যদি মনে করে, তারা যদি মনে করতো আমি ক্ষমতায় নাও যেতে পারি, অথবা আমার দল 3 নম্বর 4 নম্বর, তাহলে তারা আর পিয়ারের জন্য আন্দোলন করতো। বুঝছেন? যার যার স্বার্থে। ইসলামী আন্দোলন মনে করতেছে যে ভাই আমি তো কিছু আসন পাবো, তারা পিয়ারের জন্য আন্দোলন করতেছে, একা একা পাবো না। আবার জামাত ইসলাম দেখতেছে আমার শীর্ষ নেতারা এরা তো কেউ জিতবে না, যার যার এলাকায় এরা খুব ভালো প্রার্থী না, তখন তারা চিন্তা করতেছে পিয়ার হলে তো আমার এই প্রার্থী করে আমার আমির অথবা আমার নায়েবে আমিরা জিততো, আমরা একে থেকে সিরিয়াল দিয়ে আসতাম। তো সবাই কিন্তু যার যার স্বার্থে ভাই, এখানে কিন্তু জনগণের কোনো স্বার্থ মার্থ নাই, সবাই যার যার মতো আলাপ করতেছে। আবার ধরেন আপনার এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ওখানে একই জিনিস। অন্যান্য ছোট দলগুলো ভাবতেছে ঠিক আছে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে তো এখানে আমার 2 প্রতিনিধি থাকবে, যা নাকি প্রতিবাদ করতে পারবে, আন্দোলন করতে পারবে, বলতে পারবে কিছু একটা। উচ্চ কক্ষে আজকে আবার দেখলাম যে উচ্চ কক্ষে আসলে কিভাবে নির্বাচিত হবে বা নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোটের একটা কথা করতে পারেন, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি গণভোটটা আগে করেন, একটা ভোটের খরচ জানেন প্রায় 1500-1600 কোটি টাকা খরচ। আমাদের মতো গরিব দেশের জন্য এটা কি হতে পারে? যদি ওই ইলেকশনের সঙ্গে, যে আমি জানেন কতগুলি বিষয় বলি আপনাকে ভাই, দাবি যদি আপনি অল্প অল্প বিটাতে পারেন। এই যে আমরা ছোটোবেলায় দেখতাম যে ঈদের আগে বাবা আমাকে বলতাম আমার জুতা লাগবে, আমার অমুক লাগবে, আমার তমুক লাগবে, দাবি কিন্তু আমরা করতাম। কিন্তু ওনারা করতো কি একটা ট্যাকটিক বাই করতো, যে এক কাজে 2-3 কাজ হয়ে যেত। তো এখানে কিন্তু করা সম্ভব। যেমন এনসিপির একটা দাবি আছে, সেই জিনিসটা কি এটা গণপরিষদ করতে হবে। ভাই এটা যেমন আলাদা নির্বাচন করার দরকার নাই, আপনি যে জাতীয় সংসদ নির্বাচনটা করতেছেন একটা ঘোষণা দেবেন যে এরা যারা নির্বাচিত হবে এরাই গণপরিষদের সদস্য। তারা তো এটাও বলতেছে। হ্যাঁ, এটাই তো বলতেছে, সত্যি তারা তো এটাই বলতেছে রে ভাই। ঘোষণা দেন, আপনার অসুবিধা কি? আপনি এদিকে জাত যাবো, বলেন যে এটা আমাদের একটা ভালো প্রপোজাল। সেটা আমি তো এটাই বললাম, আমি তো এটাই বললাম। শুনেন, খালি ভালো মন্দ খুঁজেন না, আপনাকে সার্টিফিকেট দেওয়ার আমি কে? আমি কেউ না, আমি আমার অবজারভেশন বলতেছি। তো এটা তো এতে কিন্তু কোনো কষ্ট হবে না, কোনো একই খরচে করেন, ওই একই দিনে গণভোট করে ফেলান, একটা জায়গায় 2টা ব্যালট দিবেন,
একটা গণভোটের ব্যালট, একটা এটার ব্যালট, তাহলে অন্তত খরচটা তো কিন্তু কমলো। তাদের প্রস্তাবটা আরো ভালো আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে যে 5 বছরের যেহেতু সংসদ, প্রথম 2 বছর গণপরিষদ হিসেবে কাজ করবে। যেভাবেই হোক, যেভাবেই হোক, যারা গণপরিষদে পাস করবে তারাই তো আলটিমেটলি এমপি হবে। আমি ওদের প্রস্তাবটা যতটুকু আমি বুঝছি এইটাই আর কি। তো এদের সমস্যাটা কি রে ভাই, প্রবলেমটা কি? করেন না, ঠিক আছে 3 মাস, 3 মাসের মধ্যে তারা সংবিধানটা ঠিকঠাক করলো। এখন যেটা হচ্ছে দেখেন, এখন মনে হচ্ছে জানেন কি, এই যে একটা সংস্কার কমিশন এতদিন ধরে একটা কি করলো না করলো, বইটুই লেখলো মুক্তিমুখ, এটা হলো পুরাটাই হলো গিয়ে আপনার একটা মানে পণ্ডশ্রম। যদি এটা এমন হয়, বিএনপি যেটা চাচ্ছে আর কি, 2 বছর পরে তারা করলেও করতে পারে, নাও করতে পারে, তাহলে একদিন ধরে মিটিং করলা কে? চা বিস্কুট খাওয়ার জন্য মিটিং করলা কেন? আপনি একটা জিনিস বানাইলেন, কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে করবেন যদি সেই ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা আপনি না দেন জাতির কাছে, তাহলে তো আমি জাতির একজন মেম্বার হিসেবে, একজন পাবলিক হিসেবে বলবো, একদিন যে আপনি সংস্কার নামে টাকাগুলো অপব্যয় করলেন, এর হিসাব আমার দেন আগে। কারণ ওটা তো আমার টাকা আছে ভাই, কারো বাপের টাকা তো নাই এখানে, আমার টাকা আছে, আপনার টাকা আছে, আমি ওই টাকার হিসাব চাই। আমি এটা বলতে পারি না ভাই? আপনি তাহলে আগে করে মাথায় রাখলেন না যে সংস্কার আপনি করতে পারবেন না, সেই সংস্কারের জন্য আপনি প্রস্তাবনা তৈরি করলেন কেন? আপনার বেশি আছে সময়, বেশি অর্থ আছে, এটা হয় না। কাজেই এইগুলি ভাই ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় জিনিস কি জানেন? আমি একটা কথা বলি আপনাকে, দেশ পড়ে গেছে আনারি মানুষের হাতে। তো আনারি মানুষের হাতে বলে যেটা হয়, এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি করেন, কেন করেন, এটা কেউ জানে? উনি মিডিয়ার সামনে আসেন, মাঝে মাঝে ওই দলগুলি নিয়ে একটু মিটিং টিটিং করেন, আবার মিটিং দিয়ে বাইরে তারা কয় কি যে আমাদের চা নাস্তা খাওয়ায়, যাই বলি মুসকি মুসকি হাসেন। তো কি হইল রে ভাই? আর 2 দিন পর বিদেশ যান, এই তো করেন বেসিক্যালি। আমরা মাসুদ কামাল ভাই শেষের দিকে আসছি, মুশফিকুর সালেহীন, যেটি হচ্ছে যে এখন যেগুলো হচ্ছে যে আপনাদের গণপরিষদের দাবি বলেন বা জামাত যে গণভোটের দাবি কথা বলছেন এবং বিএনপি যে কোনো দাবিকেই যৌক্তিক মনে করছে না, এগুলো আসলে নিজস্ব রাজনীতি, এটাই কি তাই? বা এবং কে কতটুকু মানে ক্ষমতার ভারসাম্য বা ক্ষমতার কাছাকাছি যাওয়া বা রাজনৈতিক পর্যায়ে বা নিজেদেরকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যায়, এটির জন্যই কি আপনারা এগুলো করছেন? দেখুন, আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি বিশ্লেষণ করেছেন বা বাংলাদেশের জনগণ আসলে রাজনৈতিক দলকে যেভাবে দেখেছে, এই কারণে হয়তো তারা এভাবেই সবসময় দেখে যে আসলে রাজনৈতিক দলগুলো এইভাবে অবভিয়াসলি সবাই নিজের স্বার্থটা দেখবে, কিন্তু এখানে আপনার যেমনটা ভাই বললেন যে আপনার লজিক্যালি আগানো উচিত, আপনার প্রপোজালগুলোর মেরিট নিয়ে আলোচনা করা উচিত। আপনি সেই মেরিট নিয়ে আলোচনা না করে যদি বলেন যে ওর এটা সুবিধা, এই কারণে ওইটা চাচ্ছে, হ্যাঁ, ওইটা বললে আপনি মেরিট নিয়ে আলোচনাটা হলো না। এখন কথাটা হচ্ছে যে যখন আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন দরকার, এটার পিছনে আমাদের বেশ কয়েকটা কারণ আমরা দেখিয়েছি। একটা হচ্ছে এটা সাংবিধানিক সংকট ভবিষ্যতে তৈরি করতে পারে। এই যে বিএনপি, আজকে আমরা দেখলাম একটা পত্রিকায় যে বিএনপি নাকি বলেছে যে নতুন সংবিধান যদি করা হয় এটা হবে, এটা কোনো বিপ্লব হবে না, মানে বিএনপি এই ধরনের একটা কথা বলছে। বিএনপি আসলে যেটা করছে এটা হচ্ছে বিএনপি তার ইতিহাসের সাথে প্রতারণা করছে। বিএনপি শহীদ জিয়া যে কাজ করেছেন তার উল্টো কাজ করছেন। ওইখানে তো বিএনপির একটা ব্যাখ্যাও ছিল, আপনি হয়তো ব্যাখ্যাটা দেখেছেন কিনা। তারা যেটা বলছে যে এই বর্তমান সরকার তো সাংবিধানিকভাবে, ওনারা বলতে যাচ্ছেন এটা সাংবিধানিক সরকার, এখন সাংবিধানিক সরকার এসে আবার নতুন সংবিধান করতে পারে না, কিন্তু ওনারা এই ভুলটা অতীতে তো করেছেন। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসলে বর্তমানে কি, বাংলাদেশের বর্তমান সংবিধানের ক্ষেত্রে তিনি কি? তিনি তো একজন অবৈধ শাসক। বাংলাদেশের কোর্টের রায় অনুযায়ী তিনি একজন অবৈধ শাসক। আমি জানি না বঙ্গভবনের অনার্স বোর্ডে কি ওনার নাম থাকতে পারে কিনা, হ্যাঁ, কিন্তু বিএনপি সেখান থেকে শিক্ষা নেয়নি। বিএনপি এই যে 1979 সালে, এটা আপনি মহিউদ্দিন আহমেদের লেখা বিএনপি সময় অসময়ে বইয়ে পাবেন, 1979 সালে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে পরবর্তী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন। এরপরে উনি সেটা করেন নাই কেন সেটা হয়তো ওনার সমসাময়িকরা ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু উনিও এটা উপলব্ধি করেছিলেন। এই উপলব্ধি ওই জায়গাটা থেকে তো আমরাও তো অতীতের এই রেফারেন্সগুলো দেখেই বলছি, উনি সেটা করেন নাই দেখেই 20 বছর পরে এসে ওনার শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ওনাকে অবৈধ সামরিক শাসক হিসেবে আখ্যা দেওয়ার সুযোগটা পাওয়া গেছে। আমরা তো এই ধরনের সাংবিধানিক সংকট ভবিষ্যতে এড়াতে চাই। বিএনপি তো সেগুলোর সলিউশন দিচ্ছে না। বিএনপি তো বলছে না যে সংবিধানে যেভাবে করে বেসিক স্ট্রাকচারের ভায়োলেট হলে ভবিষ্যতে যেই সংবিধান বিএনপি বলছে করবে সেই সংবিধান আদালত অবৈধ করে ফেলতে পারে। আরেকটা সংকট হচ্ছে বিএনপি আসলে গণ অভ্যুত্থানকে প্রপারলি ওন করতে পারছে না, যে কারণে এই গণ অভ্যুত্থানটার এক ধরনের স্বীকৃতি, সেটা ঘোষণাপত্রের মাধ্যমে বা সংবিধানে হোক,
সেটা তারা দিতে গেলেই তাদের মধ্যে এক ধরনের দনমন আমরা দেখতে পাচ্ছি। আশঙ্কার বিষয় হচ্ছে, আমরা গতকালকে আরেকটা জায়গায় মাসুদ কামাল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আরেকজন টকশোতে বলছিলেন যে এইটা তো হচ্ছে রাজনৈতিক ঝামেলা ছিল, মানে রাজনৈতিক বিরোধ ছিল গতকালকে 5ই আগস্টে যেটা হয়েছে, গণঅভ্যুত্থানকে এখন বলতে বলতে আমরা রাজনৈতিক বিরোধের পর্যায়ে নামিয়ে আনছি একটা। তো ওই জায়গা থেকে তারা এই অ্যাচিভমেন্টটা আমরা যেটাকে যেই পর্যায়ে নিতে চাচ্ছি সেটাকে এখন কুয়ের পর্যায়ে, বিএনপি এটাকে কুয়ের পর্যায়ে আনতে চাচ্ছে। এখন আপনি যেটা বলছিলেন যে এটাকে আসলে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য ইয়ার জন্য না, খুব আমরা সেটা মানে আমাদের প্রপোজালটা দেখেন, আমাদের যে প্রপোজালটা দিয়েছি আমরা সেখানে সরকার পেছানো লাগে না, অর্থাৎ নির্বাচন পেছানো লাগে না। আমাদের যে প্রপোজাল, সেই প্রপোজাল বিএনপি যদি তার অবস্থান থেকে একটু ছাড় দিয়ে অন্তত আপার হাউসটা মেনে নেয়, আর জামাত বা অন্যান্য দুটো দল তারা যদি তাদের লোয়ার হাউসের প্রপোজালটা ছাড় দিয়ে আপাতত আপার হাউসে সন্তুষ্ট থাকে, আমরা 10 বছর পরে 15 বছর পরে আবার রিভিউ করতে পারবো যে আমরা লোয়ার হাউসের পিআর এর জন্য প্রিপেয়ার হয়েছি। আমাদের সময় একেবারে শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।